আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পদ্ম গোকরা সাপ উদ্ধার অভিযানে এসেছে আমাদের সুপরিচিত রাকিব। প্রিয় দর্শক দেখুন, একটা পদ্ম গোকরা, এই সেই পদ্ম গোকরা হিস হিস করছে। একটু দাঁড়ান, আমরা একটু দেখাই দর্শকদের। এটা আজকে বেশ কদিন ধরে এখানে পড়ে আছে যে একটা পদ্ম গোকরা। এই পদ্ম গোকরা এটার কামড়ে কিন্তু এটা একটা বিষধর সাপ, এটা ফনা তুলে। এখানে হাটহাজারী পৌরসভার পশ্চিমে এলাকাটার নাম হচ্ছে মধ্যম পাহাড়তলি। এখানে আলমপুর এলাকার আমার এখানে একজন ভাইজান আছেন, ভাইজানের নাম এনাম ভাইয়ের খামার, এনাম মেহেদি। এনাম ভাইয়ের খামারে এই গোকরা সাপ দেখা যাচ্ছে। তো তিনি এখানে গরুর খামার করেন। তার খামারের এই যে একটা ছো বাচ্চা আছে, এটা মনে হয় পানির জন্য রেখেছেন। এই পানিতে দেখা যাচ্ছে এই পদ্ম গোকরা, এবং সে পদ্ম গোকরা উদ্ধারে এসেছে আমাদের রাকিব, ওয়াইল্ড ফেয়ার অ্যান্ড স্নেক রেস্কিউ টিম বাংলাদেশ, তাই না? আচ্ছা, রাকিব আসছে, রাকিব সেটা উদ্ধারে এসেছেন। চলেন আমরা একটু দেখি রাকিব কিভাবে উদ্ধার করে সেটা। রাকিব একটা বাঁশ চাচ্ছে, সম্ভবত বাঁশ দিয়ে সেটাকে চেষ্টা করা হবে। প্রিয় দর্শক, আপনারা দেখতে থাকুন। এবং একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, সব সাপ কিন্তু বিষধর নয়, তবে কিছু সাপ আছে বিষধর, এবং সে বিষধর সাপ যদি আপনাকে কাটে এবং আপনি যদি যথাসময়ে যদি ট্রিটমেন্ট না নেন, তাহলে কিন্তু আপনার জীবন সংখ্যায় থাকবে। তো যদি কেউ চট্টগ্রাম বিভাগের মধ্যে সাপে দংশনে যদি আক্রান্ত হয়ে থাকেন, সরাসরি চট্টগ্রাম মেডিকেল কলেজের কত নাম্বার, 3 তলার কত নাম্বার ওয়ার্ড, 3 তলা 16 নম্বর ওয়ার্ডে চলে যাবেন। ইতিপূর্বে আমরা রাকিবকে দেখেছি বড় অজগর সাপ, তারপরে পদ্ম গোকরা বা বিভিন্ন জাতীয় সাপ। আজকেরটাও কি পদ্ম গোকরা? এটাও একটা পদ্ম গোকরা। শঙ্কিনী সাপ উদ্ধার করতে দেখেছি আমরা রাকিবকে। এবং রাকিব যে কোনো সময়, কি রাত দিন বলে কথা নেই, যখনই কোনো রেসপন্স কেউ যদি চান, তো রাকিব সেখানে চলে যান। এখন চেষ্টা করা হচ্ছে সেই সাপ। এটা হচ্ছে যে একটা পাহাড়ি এলাকা, পাহাড়ি এলাকায় তিনি আমাদের এনাম ভাই, যিনি এনাম মেহেদি, এই যে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এটা সেই পদ্ম গোকরা। একটু একটু আমরা দূরে যাই। ও মাই গড, একটু দূরে থাকি। রাকিব চেষ্টা করছে সেটাকে ইয়ে করার জন্য, এটা হিস হিস করছে। এটা 3-4 দিন ধরে এখানে পড়েছে। একটু দূরে যেতে হবে। আচ্ছা আচ্ছা, আমরা একটু, আচ্ছা রাকিব, আমরা একটু বেড়ে যাই, আগে জীবন বাঁচাই। একটু এদিকে আসেন, একটু আমাকে জায়গা দেন। হ্যাঁ, গোকরা সাপ, সাপ ছোট হতে পারে কিন্তু বিষধর সাপ। কিছু আছে নির্বিষ সাপ, কিছু আছে বিষধর সাপ, এবং এটা হচ্ছে যে একেবারে নিঃসন্দেহে একটা বিষধর সাপ। এটা ফনা তুলে। সচরাচর মানুষকে আক্রমণ করে না সাপ, কিন্তু যখন সে দেখছে সে জীবন সংকটাপন্ন, তখন সে কিন্তু মানুষকে কিন্তু আক্রমণ করে। কোনোভাবে চেষ্টা করছে রাকিব সেটাকে ইয়ে করার। প্রিয় দর্শক, আপনারা দেখুন, এই তো এটা একটা পরিত্যক্ত ইয়ে বলা যায় এটাকে, ছো বাচ্চা হাউস, পানির হাউস। একটা বাঁশ লাগবে বলছে, এ হচ্ছে যে বিষয়। রাকিব চেষ্টা করছে সেই সাপটা উদ্ধার করার জন্য। 3-4 দিন আগে পড়েছে বলছে। এই তো একটু রাকিব সেটাকে আটকানোর চেষ্টা করছে, এবং ইয়েস, রাকিব সক্ষম হয়েছে সেই সাপটাকে আটকাতে। এবং ও মাই গড, আল্লাহ, এই তো রাকিব সেই সাপটাকে ধরতে সক্ষম হয়েছে। এটা বরাবরই একটা বিষধর সাপ, এবং এই সাপের কামড়ে
যে তার সাপের 20 দাঁত আছে। একটু পানি দেওয়া লাগবে। একটু পানি দাও। সাহসিকতার সাথে রাকিব সেই সাপ উদ্ধার করেছে। আমি যেমনটা বলছিলাম, এই সাপের কামড় যদি কাউকে কাটে এবং যথাসময়ে যদি আপনার চিকিৎসা নেওয়া না যায়, তখন কিন্তু আপনার জীবন সংকটে পড়বে এবং এই বিষধর সাপের দংশনে মানুষ মৃত্যু হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 2.5 ফিটের অধিক, 2 ফিটের কাছাকাছি হবে, 2 ফিট বলা যায়, একেবারে 2 ফিট বলা যায়। আমরা দেখতে পাচ্ছি রাকিব সে সাপটি উদ্ধার করেছে এবং আমরা রাকিবের কাছে কিছু বিষয় জানতে চাইব। সে সাপটা কি করবে বা সেটা নিয়ে কি পরিকল্পনা আছে। এই যে দেখেন, এটা কিন্তু ফনা তুলে এবং কৌশল জানতে হয়। আমরা একটু এদিকে চলে যাচ্ছি প্রিয় দর্শক। জি ভাইজান, ইনশাল্লাহ যাব। আমরা একটু রাকিবের কাছে একটু জানতে চাইবো। ওখানে মাটিতে রাখবেন, এটা মাটিতে রাখার কথা বলছে, আমরা একটু দেখাতে চাই। এখানে এনাম মেহেদি ভাই, তিনি খামার করেছেন। ওনার খামার এখানে যে একটা আছে, আমরা একটু রাকিব আমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছে। এই যে একটু দেখেন প্রিয় দর্শক, দেখেন কিভাবে ফনা তুলে। এই যে দেখেন, এটা হিস হিস করে। রাকিবের কৌশল জানা আছে যাতে করে আক্রমণ করতে না পারে এবং সেটাকে আটকানোর সেই পদ্ধতিও কিন্তু রাকিবের কাছে জানা আছে। এটা হয়তো, এটা বয়স কত হতে পারে রাকিব? সচরাচর, আচ্ছা, রাকিব ঠিক অনুমান করতে পারছে না। এবং কত বছর হলে এই ধরনের হয় বা কি পরিমাণ বয়স হলে এরকম হয়। প্রিয় দর্শক দেখেন, এটার ফনাটা দেখেন কিরকম। এটা কি গোকরা? পদ্ম গোকরা। চট্টগ্রাম ভাষায় ফুল জোরও বলে, অর্থাৎ মাথা একটা ফুলের মতো দেখতে পাবেন। এ হচ্ছে যে বিষয়। এবং রাকিব আমাদেরকে সেটা দেখানোর চেষ্টা করছে। আমরা রাকিবের সাথে কথা বলার চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন, আমাকে এনাম সিরাজ মেহেদি ভাই আমাকে জানানোর পরে আমি রাকিবকে বলি যে এটা ইয়ে করার জন্য। এই যে আমাদের পাশে সিরাজ ভাই আছেন, সিরাজ মেহেদি ভাই জানান। তো জানানোর পরে আমি আমাদের রাকিবকে বলি, রাকিব আপনি কত বছর ধরে সাপ উদ্ধার করছেন? 4 বছর ধরে সাপ উদ্ধার করছেন রাকিব। তাহলে এটা কিসে রাখবেন রাকিব এখন? এটা বুঝতে পারছে না। আচ্ছা প্রিয় দর্শক, এটা নিয়ে যাবে কোন একটা কিছুতে বন্দি করে, তারপরে বন বিভাগের সাথে যোগাযোগ করে ইয়ে করবেন। আমরা একটু এনাম ভাইয়ের সাথে যুক্ত হতে চাই। এনাম ভাই, এখানে খামার কবে থেকে করছেন? আমি এটা 2018 করছিলাম। জি। মূলত আমি প্রবাসী, জি। সৌদি আরব থেকে, আমি সৌদি আরব প্রবাসী। জি। তো 6 মাস পর আসি আমি এখানে, দেশে আসি, ওই গরুগুলা বোড়া কাজা করি এখানে। জি। আমার মূলত এটা, জি জি, হ্যাঁ বলতে থাকুন। মূলত আমার ফার্মটা হলো শখের বসে করছি আমি। এই ফার্মটা আমি তো বাইরে থাকি, তো জি। সবসময় ইউটিউবে আপনাদের চ্যানেলে দেখার পরে এটা আমার মানে সাজ ছিল, এটা করছি। জি। এটাতে আমার আসা যাওয়া থাকে, তেমন কোনো এখনো আমার ইয়া হয় না। ও আমি বাইরে থাকি, এখানে আমার সব সময় থাকি না এখনো। জি। ইনশাআল্লাহ যদি প্রবাস থেকে একবারে চলে আসি, এটা ফাইনালি এটা এখানেই থাকবো আমি। এই সাপটা কবে দেখতে পেয়েছেন ওখানে? আমি এটা গত 3 দিন আগে দেখছি। তো আমার অসুস্থতার কারণে আমি আসতে পারি নাই, আপনাদেরকেও জানাতে পারি নাই। জি। যার কারণে আজকে 3 দিন পরে আপনাদেরকে জানাইছি আমার সিরাজ ভাইয়ের মাধ্যমে। জি। তো ইনশাআল্লাহ আপনারা ধরছেন, এখন রেস্কিউ করলেন আজকে, বাস এইটাই। তো এটা তো মেরেও ফেলতে পারতেন, কিন্তু না, আমি মারি নাই। এটা আমাদের এই যে ভারসাম্য রক্ষা করে। এটা আমরা তো সচেতন, আমরা মারবো কেন এটা? জি। তো যারা জানে না তারা মারবে আর কি। আমরা তো 3 দিন ধরে আমি রেখে দিচ্ছি, আমি মারি নাই। কারণ এটা তো আমাদের জন্য এটা অনেক উপকারী। আমাদের ইন্দুর, আমাদের যেগুলো ক্ষতিকারক জিনিস ওগুলা খেয়ে ফেলে।
জি। তো যার কারণে আমি মারি নাই। এটা আমাদের এখানে অনেক ইন্দুর ছিল, তো এটাই তো খাইতেছে, আরো আছে সাপ। ইনশাআল্লাহ আগামীতে যদি এরকম দেখে আপনাদেরকে আমি ইনভাইট করব। ধন্যবাদ এনাম ভাই। প্রিয় দর্শক, আমরা একটু দেখাতে চাই এই সেই সাপ পদ্ম গোকরা। এই যে দেখুন, এটা ফনা কিভাবে তুলে, ফনা তুলতে দেখছেন। এবং যে কোনো সময় যদি কোথাও সাপ দেখেন, সেটা যদি চট্টগ্রাম বিভাগের হয় বা যে কোনো জায়গায় হয়, আমি এখানে ডেসক্রিপশন বক্সে আমি রাকিবের নাম্বারটা দিয়ে দিব। রাকিব আপনাদেরকে সহযোগিতা করবে। তো রাকিবরা স্বেচ্ছায় কাজ করে থাকেন। তবে এটাও ঠিক, দূর দূরান্ত যদি কোনো কোথাও যায় সাপ উদ্ধার করতে, সেক্ষেত্রেও রাকিবদের যাওয়ার বিষয়টা কিন্তু অবশ্যই আপনারা বিবেচনা রাখবেন। কারণ রাকিবরা এমন এমন বিষধর সাপ যেগুলো অত্যন্ত ভয়ঙ্কর, এরকম সাপ উদ্ধার করেছে, মানুষকে নিরাপত্তা দিয়েছে। এ হচ্ছে যে বিষয়। সিরাজ ভাইকে একটু যুক্ত করতে চাইবো। সিরাজ ভাই, আপনার প্রতিবেশী এনাম ভাই, ওনার এখানে যে দেখলেন সাপ, একটু বলবেন। ধন্যবাদ আলী ভাই। আমি একটু আগে এনাম ভাইয়ের বাসায় গেছি দাওয়াত থেকে। উনি বলছে যে আমার যে ফার্ম আছে, ফার্মে একটা আমাদের চট্টগ্রাম ভাষায় যে বলে ফুলজোড়া সাপ দেখা যাচ্ছে। তো ওনার যে কর্মীরা আছে এখানে, কর্মীরা এটা মারার জন্য একটা পদক্ষেপ নিয়েছিল। আমি বলছি না, মারার দরকার নাই। আমি যেহেতু জানি আলী ভাইয়ের সাথে আমার অ্যাড আছে, আলী ভাইয়ের বিভিন্ন প্রোগ্রাম এই ধরনের সাপ নিয়ে, যারা সাপ ধরে, এই ধরনের অনেক প্রোগ্রাম আমি দেখেছি। সেহেতু আমি আলী ভাইকে ফোন করেছি, এবং ফোন করার পরে আলী ভাই বলছে আমি খুব দ্রুতই এখানে যাচ্ছি। তো বলতে থাকুন। আলী ভাই এখানে ওনার টিম নিয়ে এসছেন, যে যারা এই সাপ নিয়ে কাজ করে, যা সাপ ধরে, এই টিমটা এসে এই সাপটাকে উদ্ধার করেছে। এবং যারা উদ্ধার করেছে তারা বলছে যে এটা বন বিভাগের সাথে আলোচনা করে হয়তো এটা পাহাড়ে অবমুক্ত করা হবে। সুতরাং এই ধরনের যদি আমাদের এলাকার কোনো সচেতন লোক যদি এই ধরনের সাপ দেখে, তাহলে আমি মনে করি যে সাপ ধরার যে একটা টিম রয়েছে এখানে আমাদের হাটাদারিতে, যদি আপনারা তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে না পারেন, তাহলে আলী ভাই আছে, আলী ভাইয়ের সাথে যোগাযোগ করে তাদেরকে সহযোগিতা করবেন। এবং এই সাপগুলো উদ্ধার করার জন্য, এই সাপগুলো উদ্ধার করে আমাদের যে পরিবেশের ভারসাম্য এবং পরিবেশ রক্ষার জন্য এই সাপগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। ধন্যবাদ সিরাজ ভাই। প্রিয় দর্শক, আমরা একটু রাকিবের কাছে জানতে চাইবো। রাকিব, আপনাকে একটু বলবেন, এই যে একটা বিষধর সাপ আপনি উদ্ধার করেছেন, আপনি বলছেন সেটা আপনি বন বিভাগে অবমুক্ত করবেন। কত বছর ধরে আপনি সাপ উদ্ধার করেন? 4 বছর ধরে সাপ নিয়ে কাজ করতেছি। আচ্ছা, এই পর্যন্ত কি পরিমাণ সাপ ধরেছেন আপনি? এ পর্যন্ত চট্টগ্রামে বিশেষ করে যে সাপগুলা, বিষধর সাপ, নির্বিষ সাপ যেগুলো সচরাচর দেখতে পাওয়া যায়, ওগুলো সবগুলো উদ্ধার করেছি। আচ্ছা, যদি কেউ সাপ দেখে, আপনার সাথে কিভাবে যোগাযোগ করা যাবে? যদি কেউ সাপ দেখে আমার সাথে যোগাযোগ করে বলতে, আমাদের সংগঠন আছে, আমাদের ফেসবুক পেজ আছে, আমাদের ফেসবুক গ্রুপ আছে, ওইখানেও যোগাযোগ করতে পারে। আর আমার নাম্বার মোটামুটি বেশ কয়েকজনের কাছে আছে, তারপরে আমাদের সংগঠনের নাম্বার অনেকের কাছে আছে, ওইভাবেই যোগাযোগ করে। আপনার নাম্বারটা যদি একটু বলে দিতেন। 01891680126। আর একটু রিপিট করবেন। 01891680126। ওকে, প্রিয় দর্শক, রাকিব ওয়াইল্ড ফেয়ার অ্যান্ড স্নেক রেস্কিউ টিম বাংলাদেশের একজন সক্রিয় মেম্বার। তিনি হাটহাজারীর দায়িত্বে আছেন, এবং আমি অনেক সময় ওনাকে জানাই যে কোনো জায়গায় সাপ উদ্ধার হলে, দেখা গেলে, এবং তিনি সেই সাপগুলো উদ্ধার করেন। হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি আশপাশের উপজেলাগুলোতে কিন্তু রাকিবরা যায়। এখন সেই সাপটাকে একটা জারে করে বন্দি করে নিয়ে যাবে, এবং পরবর্তীতে বন বিভাগের সাথে পরামর্শ করে এমন একেবারে নির্জন এলাকায় সে সাপ অবমুক্ত করে দিবে। আর এনাম ভাই এখানে আরো কি করছেন, চলেন একটু দেখতে চাই এনাম ভাইয়ের সাথে কি কি আছে। আর এনাম ভাইয়ের কিছু শখের জিনিস আছে। এনাম ভাই একজন প্রবাসী মানুষ, তিনি শখের বসে এই খামারটা করেছেন। বাইরে থাকেন, সৌদি আরবে থাকেন, তাই না এনাম ভাই? সৌদি আরবের জেদ্দা নগরীতে তিনি থাকেন। তো তিনি তার শখের খামারে এখানে কিছু আপনার কলম করা আম গাছ, তারপরে আপনার মালটা গাছ, এগুলা লাগিয়েছেন। আর মূলত এখানে কিন্তু সাপটা তিনি দেখেছেন। তো প্রিয় দর্শক, দেখেন উনি এখানে মালটা গাছ লাগিয়েছেন, মাশাআল্লাহ খুব সুন্দর। আর এখানে একটা মনেরও প্রশান্তি আছে। এগুলোর জন্য জায়গারও প্রয়োজন হয়, টাকারও প্রয়োজন হয়, শ্রমও দিতে হয়। তো দেখতে পাচ্ছেন উনি কিছু মালটা, এটা কি কমলা লেবু? এটা হলো মালটা, এটা হলো বাড়ি ওয়ান মালটা। বাড়ি ওয়ান মালটা। তারপর এখানে দেখতে পাচ্ছেন
গাছগুলার বয়স হলো আমার অ্যারাউন্ড 3 বছর। 3 বছর। এখন 2 বছর ধরে ধরতেছে মালটাগুলা। তো আমি বাইরে থাকি, যার কারণে আমি আসি মালটা ধরার সময় আর গরু বিক্রি করার সময় আসি। আমার গরু ফার্ম আছে মোটা তাজা করা পেটানিকের। জি। তো আমরা তো সবার যদি জায়গা থাকে একটা একটা করে হলো গাছ লাগান। গাছ লাগালে আমি আমার অসুস্থতার কারণে আমি এটা করছিলাম, কিন্তু এটা করার পরে আমি যখন প্রতিদিন এখানে পার ডে আমি 1-1.5 ঘন্টা এখানে সময় দিই, আমার কিন্তু অনেক ভালো লাগে। আমার অনেক অসুখ, এখনো অসুস্থ আমি, কিন্তু এখানে আসার পরে আমার মনে হয় আমার এই হাওয়াগুলা যখন লাগে, আমার গাছের হাওয়া, আমার গাছগুলো আমি যখন দেখি, তখন আমার একটা মনের প্রশান্তি বা আমার একটা শারীরিক সুস্থতা এসে যায়, যার কারণে আমি এটা করছি। এখানে কি পরিমাণ জায়গায় আপনি মালটা চাষ করেছেন? আমি সব মিলে 1 বিঘা জমি আছে আমার। জি। 1 বিঘা জমির মধ্যে আমি মালটা করছি। আর আমার যখন কোরবানি আসে, আমাদের কোরবানির সময় আমার কাছে 30টার উপরে গরু থাকে। আমার আরো 3 বিঘা জমি আছে। 3 বিঘা জমির মধ্যে আমি নিপিয়ার ঘাস করি। এই যে নিপিয়ার ঘাস আমার জি। 3 বিঘা জমির মধ্যে আমি নিপিয়ার ঘাস করি। আচ্ছা। তো আলহামদুলিল্লাহ এগুলা দিয়ে অনেক ভালো। যারা এমনি বেকার জায়গা জমি ফেলে না রাখে, যদি একটা করে গাছ লাগাই, আমার একটা গাছের মধ্যে এমন এমন গাছ আছে, আমি এখন এগুলা করছি, আমি কাটিং করছি, আমি মালটা ফেলে ফেলছি। একটা গাছের মধ্যে এমন গাছ আছে আমার 20 কেজি 25 কেজি পর্যন্ত ধরে। আপনার কাছে যে মালটাটা আছে এটার টেস্ট কিরকম? এটা কি মানে মিষ্টি স্বাদযুক্ত নাকি মানে কিরকম? কিছু আছে যে একেবারে পানসে? না, আপনারগুলা? এটা একেবারে যেগুলো বাইরের অস্ট্রেলিয়ার আছে ওগুলার মতো না, তবে আমাদের দেশীয়র মধ্যে এটা অনেক স্বাদ, অনেক মিষ্টি আছে। এগুলা অনেক রস আছে, রসযুক্ত, রসালু, মিষ্টিও। কি কি গাছ লাগিয়েছেন আপনি এখানে? আমার এখানে 40টা মতো আমের গাছ আছে। জি। আর 40টা আছে মালটার গাছ। আর আমার কাছে এখনো আরো একটা জিনিস বাকি আছে আমার শখের। জি, বলতে রাখুন। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আমার আরেকটা আমার সেট আছে, ওটা হলো আমার বসার জায়গা, এবং ওখানে জি। আমি একটা বড় করে একটা হাউস, পুকুর না, বড় করে একটা হাউস করছি। ওই হাউসের মধ্যে আমার বিভিন্ন জাতের মাছ আছে। জি। কিন্তু আমার এখানে আসলে আমার এই যে আমার জায়গাগুলো ফেলে না রেখে জি। আমি মাছ, গরু, গাছ এগুলা নিয়ে আমার অনেক ভালো আছি। আমি মানে ইনকামের দরকার, ইনকাম না আমার, কিন্তু সবচেয়ে বড় কথা হলো আমার মনের প্রশান্তি। এখানে আমি এসে যেটা আমি পাই, ওটা হলো আমার মানে মনের প্রশান্তিটা হলো আমার সবচেয়ে বড়। তো এরকম জায়গা ফেলে না রেখে, অর্থাৎ আমরা বিদেশ থেকে এসে আমরা যানজটের মধ্যে যাই, আমাদের যেটা একটা হ্যাচিং লাগে, আমরা যখন এখানে আসি ও হ্যাচিংটা আমাদের লাগে না। আলহামদুলিল্লাহ, এটাই ভালো। এটা মানে আমার জন্য, আমি মনে করি এটা আমার জন্য বেস্ট। আর এখানে কয়জন কর্মচারী আছে আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য? আমাকে সাপোর্ট দেয় কোরবানের রোজার 3 মাস আগে থেকে আমাকে সাপোর্ট দেয় 3 জনে। আর এমনি আমার কাছে থাকে সবসময়, আমার কাছে 2 জন থাকে। আলহামদুলিল্লাহ, ওদেরও ফ্যামিলি খুব ভালো করে চলে। আমি একটার স্যালারি দিই 18,000 টাকা করে। তো ওদেরকে এরা খুব ভালো আছে। কোরবানির আগে আপনি কি ধরনের গরুগুলা বিশেষ করে করেন? আমি সবচেয়ে বেশি আমার প্যাটানিক, আমার মোটা তাজা করণের গরু থাকে। আর সবচেয়ে বড় কথা হলো আমার ফার্মটা হলো ন্যাচারাল। আমার এখানে ঘাস। জি, হ্যাঁ, বলুন। আমার এখানে ঘাস, তারপর মানে কোন ধরনের যেগুলোকে বলা হয় ওষুধ, মানে ক্ষতিকারক ওষুধ মোটা তাজা করানোর জন্য আপনি গরুর জন্য ব্যবহার করেন না? ভাই, আমরা থাকি বিদেশে, আমরা অত কিছু জানি না। আমরা যে মোটা তাজা করার জন্য আমরা শুনি সব সময়, দেখি মানুষে ইনজেকশন পোস্ট করে, তারপরে মানুষে বিভিন্ন রকমের ফিট খাওয়ায়। আমার এখানে ফিট খাওয়ানোর কোনো দরকার না। আমি এটা করছি আমার শখের বসে। আমরা 5 ভাই আছি, 5 ভাইয়ের মধ্যে আমাদের করে 5টা গরু লাগে। আমার আত্মীয় স্বজন আছে। আমি কখনো গরু বাজারে নিই না। আমার গরু এখান থেকে, আমার ফার্ম থেকে সেল হয়ে যায়। আমি কখনো গরু বাজারে নিই না, যার কারণে আমার ওই গরুকে আমি ইঞ্জেকশন পোস্ট করে বা স্টেরয়েড জাতীয় কোনো কিছু খাইয়ে আমি মোটা তাজা করার দরকার নেই। আমার ঘরে 5টা গরু লাগে। আমার বোনেরা আছে, আমার বোনেদের কাছে আমাদের 8-10টা আমাদের গরু লাগে। আত্মীয় স্বজনের কাছে চলে যায়। আমি এখনো নিই না। এই যে আপনি কিছুক্ষণ আগে সিরাজ মেহেদি বললেন, সিরাজ মেহেদি তারাও আমাদের এখান থেকে গরু নিয়ে যায়। তাহলে আমার গরু আর বাইরে আমি মোটা তাজা করে বাইরে বিক্রি করব, ওটা এখনো আমার নেই। আমি যখন দরকার হয় তখন করবো। তবে আমার এখনো আছে, আমার ঘরের যখন আমি 5টা গরু লাগে, তাহলে আমি বিষযুক্ত খাবার আমি কেন খাবো? যেহেতু নিজেকে খেতে হবে, আমি নিজেকে খেতে হবে 5টা, তাহলে আমি বিষযুক্ত খাবার আমার দরকার নাই। আর এমনি কোরবানি ছাড়া
এমনি এমনি বছরে আমার 2-3টা গরু আমার এমনিও লাগে, বিভিন্ন অনুষ্ঠানের জন্য। অনুষ্ঠানে লাগে, আমার কুরবান এই রমজানের আগে একটা লাগে। তো এরকম যার কারণে আমার বিষযুক্ত খাবার আমি মানুষকে খাওয়াবো না, আমিও খাবো না। তো যার কারণে আমার এখানে সব প্যাটার্নিক হয়। আমার কাঁচা গাছ, এই যে আমার এখানে ভুট্টা, তারপরে এই যে কি বলে মালটা, এই যে ভুসি, চাউলের ভুসি, কুড়া। কুড়া, এগুলা দিয়ে আমার গরুগুলো আমি মোটা তাজা করি। প্রিয় দর্শক, চলুন একটু দেখাই এনাম ভাইয়ের। আসলে এনাম ভাইয়ের খামারে আসছি আমরা, ওই যে সাপও দেখলাম, সাপ উদ্ধার হলো, এবং তিনি একজন সচেতন মানুষ। তিনি বেশ কিছু এখানে জমি নিয়েছেন, সেই জমিতে তিনি গরুর জন্য ঘাস করেছেন, এবং তার কাছে তিনি যেমনটা বলেছেন ওনার কাছে 30টা মতো গরু থাকে। এই যে দেখতে পাচ্ছেন এই গরুগুলো। সবচেয়ে বড় কথা হচ্ছে মনে প্রশান্তি। এই যে এগুলো হচ্ছে ওনার খামারের গরু, এখান থেকে দুগ্ধ তিনি দুধ পান গরু থেকে। আর দেখতে পাচ্ছেন এগুলাকে খাবার যা দেওয়া হয় তা দেখেছেন, এবং এখানে যারা চাকরি করে তাদেরকে ভালো স্যালারিও দেন। এবং তিনি সেখানে কিছু গাছও রোপণ করেছেন, ফলজ গাছ, সেখান থেকে কিছু ছাগলও রেখেছেন। তো একদম প্রবাসী ভাই তিনি যেরকম সুন্দরভাবে এভাবে খামার করেছেন। আপনাদের যাদের কাছে পরিত্যক্ত জমি আছে, সেই জমিগুলো আপনারা ফেলে না রেখে আপনারা চাইলে সেগুলোকে আবাদ করতে পারেন, যেমনটা এনাম ভাই করেছেন। এই যে দেখুন, তিনি ছোট্ট একটা পুকুর করেছেন, খুব সুন্দর করে এখানে মাছ রেখেছেন, আচ্ছা, মাছ চাষ। জি, এখানে আমি আমার 6 বছর যাবত আমি 2008 করছি। 6 বছর যাবত আমি কখনো আমি দেশি মুরগ বলতে আমি কিনে নেই। আমার হাঁস দেখেন, অলরেডি এখানে হাঁস 50-60টা হাঁস আছে। আমার মুরগের ছেড়ে মুরগ আসছে, দেশি মুরগ। আর তারপরে এখানে আমরা এই পুষ্কুনিটা রাখছি অল্প জায়গার মধ্যে। আপনারা দেখেন এখানে আমার 200 মতো কোরাল মাছ আছে। এখানে আমার 200 মতো, যেটা কেউ কেউ ভেটকি মাছ বলে, কেউ কেউ কোরাল মাছ বলে। এখানে আমার কোরাল মাছের বাচ্চা আছে 200 মতো। এমনি তো আমার মনে হয় এই ছোট্ট একটা পুকুরে আমার মনে হয় এখানে আমার 20 কেজির উপরে আমার এমনি অন্য ছোট মাছও আছে, যেটা থাকে। এটা আমি কখনো যখন আমার বাচ্চা মাদ্রাসা থেকে উনি আসলে আমি এখানে বড়শি দিয়ে মাছ ধরি। আর দেখেন আপনারা তো দেখতেছেন জায়গাটা আমি কোনো জায়গা একটু খালি রাখি না, কোনো স্পেস খালি রাখি, যেটা দরকার আমি ওটাই করছি। এখানে আমার এমন কোন জায়গা আমি খালি ফেলে রেখে নেই, পরিত্যক্ত কোনো জায়গায় নাই। একটা দেখেন, এটা এই গাছটার মধ্যে আপনারা একটা জিনিস দেখেন, মাশাআল্লাহ, এই গাছটার মধ্যে আপনি যদি কাউন্ট করেন কত কিলো হতে পারে আর সব জায়গায়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা আমড়া গাছ দেখেন। হ্যাঁ, আমড়া গাছ থেকে নিজেই ফলাচ্ছেন। প্রিয় দর্শক দেখুন কত সুন্দর করে করেছেন। আমরা বাজার থেকে যদি আমরা বেফরমালিন যুক্ত না খেয়ে আমরা যদি আমাদের নিজের গুলা যদি আমরা খেতে পারি, নিজেরা যদি ফলাই খেতে পারি, আপনি ফরমালিন যুক্ত 10 কেজি না কিনে আপনি 1 কেজি আপনার ফলাই খান, তাহলে এটার মধ্যে আপনি যে পাবেন, মজা পাবেন, বাজারটার মধ্যে আপনি ওই মজাটা পাবেন না। এই দেখেন আমার এই আম গাছে একটা এবার তো ছিল 30টা মতো আম। এক একটার ওজন হলো 600-700 গ্রাম করে। এক একটা আমের ওজন হয় 600-700 গ্রাম। আর এই যে এই সবগুলাতে আমার আম আছে। কি কি জাতের আম রেখেছেন? আমার হলো সবচেয়ে বেশি হলো আম্রপালি, জি, তারপর হলো এটা হলো ফজলি আম, এটা। জি, তারপরে আছে আমার কাছে কাটিমন, তারপরে আছে আমার কাছে ল্যাংড়া। এই আম সব আলহামদুলিল্লাহ, এগুলো আমাকে হাটাজারি হর্টিকালচার থেকে দিছিল। সবগুলোর মধ্যে আমার লাগানোর 3 বছর পর থেকে আমি ফলন পাইতেছি। আমার একটা লেবু গাছ, এই লেবু গাছ থেকে আমি কালকে অন্তত পক্ষে আমার মনে হয় 40টার উপর আমি লেবু নিয়ে গেছি কালকে। পরিবারের চাহিদা মিটা আরো করতে পারবেন। আমার আত্মীয় স্বজনকে দিয়ে, আমি এখনো কোনো কিছু বিক্রি করি না, আমার আত্মীয় স্বজনের কাছে দিই, আমার মেয়েরা আমার আত্মীয় স্বজন এদেরকে দিই। আলহামদুলিল্লাহ আমি এ পর্যন্ত আমার মনে হয় আমি মালটা পারছি 20 কেজির উপরে। আমি তো সব আমার আত্মীয় স্বজনকে দিয়ে দিই। প্রিয় দর্শক দেখুন, তিনি এখানে একটা ঘর করেছেন এবং চেষ্টা করেছেন। দেখেন এই যে এই ঘর তিনি করেছেন, যদি এগুলা গরুর খাবারের গুদাম হিসেবে ব্যবহার করছে। এখানে সামনে উঠানের পাশেও রেখেছেন আম গাছ, কামরাঙ্গা গাছ, উপরে থাকার জন্য তিনি গরু রেখেছেন, সোলারও রেখেছেন সম্ভবত, সোলার দিয়ে করছেন। তারপরে ছোট্ট একটা পুকুর রেখেছেন, সেই পুকুরে তিনি মাছও চাষ করেছেন। বলতে গেলে অসাধারণ। ওই যে একটা কথা বলে না, মনের প্রশান্তি, মনের প্রশান্তি।
এবং তিনি এই এলাকায় খুব সুন্দরভাবে এগুলা তিনি সেট করেছেন। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, এই যে ঘরে থাকার জন্য এখানে বিশ্রামের জন্য। আমাদের এই যে সম্মানিত মেহমানদের জন্য আমি আমার গাভীর দুধ এখন আমি এই যে করতেছি, গরম করতেছি। আমাদের সম্মানিত মেহমানরা আসছে। আর এখানে আমি আসছি 6 বছর। এখানের আশেপাশের লোক যে যারা আছে আমার প্রতিবেশী, আলহামদুলিল্লাহ সবাই অত্যন্ত ভালো। আপনারা আসেন, এখানে দেখেন। আমি এখানে অনেক জমি আছে, বিক্রি হয়, বা আপনারা যদি নিজেরা জমি থাকে এখানে আপনারা সবকিছু করতে পারেন। এমন কিছু নাই এখানে করতে পারবেন না। আপনারা করেন, একটা গাছ লাগান, 2টা গরু পালেন, আপনাদের যেটা ইচ্ছা হয় ওটা করতে পারেন। তবে অনেক ভালো, আপনি পয়সা না পাইলেও পয়সা পাবেন ইনশাল্লাহ। আমার তো ইনশাল্লাহ হইতেছে। আমি হয়তো 2 বছর আমি পাই না, এখন তো আমার আসতেছে। আমি নিজে কিছু করতে পারি না, আমার যে ওয়ার্কাররা করে। জি বলুন বলুন বলুন। আমার ওয়ার্কাররা করে। আমি তো কখনো একটা গাছও কাটি নাই, এক বালতি পানিও নি নাই। আমি আমার পুরা বসে আমি খাওয়াই নাই, আমার ওয়ার্কাররা খাওয়াই। তো এরপরও আমি আলহামদুলিল্লাহ পাইছি। অন্তত পক্ষে আমি পাই না পাই, আমার ওয়ার্কাররা তো অনেক শান্তিতে আছে। এরা বউ বাচ্চা নিয়ে এরা তো অনেক ভালো আছে। তো যদি আপনি পারেন একটু আমার ওয়ার্কারের কাছে জিজ্ঞেস করেন এরা কেমন আছে। দেখেন এই যে আমার এই যে ঘাসের জমি, এই যে পিছনে এটা ঘাসের জমি। আমার এখানে এই যে ছাগল, এগুলা আমি 2টা ছাগল দিয়ে স্টার্ট করছিলাম, আমার কাছে 18টা ছাগল আছে এখান থেকেই আমি 2টা ছাগল দিয়ে স্টার্ট করছি, মেল ফিমেল। এখন আমার কাছে অলরেডি এখন 17টা ছাগল আছে। আমি 2টা কয়দিন আগে 78,000 টাকা দিয়ে 2টা বিক্রি করছিলাম। এই যে গত 1 মাস আগে, ফাটা কাটার আগে, মানুষা পূজার আগে আমি 2টা বিক্রি করছিলাম 78,000 টাকা দিয়ে। আলহামদুলিল্লাহ সবকিছু এখানে আমি একটা মা গাভী দিয়ে আমার কাছে, ওখানে ওই সাইডে আমার কাছে এখন 5টা গাভী আছে। মাশাআল্লাহ তো মাশাআল্লাহ। এগুলো এখান থেকে আপনারা করেন, আপনারা দেখেন, আপনারা শুনতেছেন, করেন না এখন আপনারা করা স্টার্ট করেন। স্টার্ট করলে দেখবেন যে আপনি কিছু পান না পান, দেশে কিছু পাবে আপনার কাছ থেকে, আপনার জাতি পাবে, সমাজে পাবে। তাইলে এটা হলো আপনার দিকে, আপনারা দিয়ে অন্য একটা লোক মোটামুটি সুখে চলতে পারবে, শান্তিতে চলতে পারবে। তো আপনারা অলস জমি পালে না রেখে, পয়সা পালে না রেখে আপনারা কাজে নামেন। চলেন আমরা একটু নিচে যাই, ওনারা যারা কাজ করেন একটু তাদের সাথেও কথা বলি। যে কেউ যদি এখানে আসেন একেবারে মনটা প্রশান্তি পাবেন, মনে অনেক প্রশান্তি পাবেন। খুব সুন্দর করে তিনি ওনার জায়গাগুলোর একেবারে সঠিক ব্যবহার যেটাকে বলে সেটাই করছে। কয়েকজন লোকের কর্মসংস্থান হয়েছে এবং এই যে পাহাড়ি এলাকায়, কিন্তু পাহাড়ি এলাকা হলেও তিনি সেটাকে আবাদ করেছেন। দেখতে পাচ্ছেন এখানে আমরা এখানে একজন ভাই আছে, ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। ভাইয়ার নাম? আলাউদ্দিন ভাই, একটু দাঁড়াবেন। আচ্ছা, আলাউদ্দিন ভাইয়ের বাড়ি কোথায়? আদর্শ গ্রাম। এখানে কতদিন ধরে আছেন? 3 বছর। আচ্ছা, 3 বছর যে সময় এখানে শুরু হয়েছে কাজ, সেই আচ্ছা আচ্ছা। আপনাদের মালিক কেমন? মালিক ভালো, বেতন সেতন কেমন? সবগুলা ক্লিয়ার রাখে? ক্লিয়ার আছে। আচ্ছা আচ্ছা। বিপদে আপদে আপনাদের যত্ন নেয়, দেখাশোনা করে? কয়জন আছেন আপনারা? আমি এখন একলা, এখন দেখছেন ওই যে যখন গরু সিজন আসে তখন আরো বেশি 2জন 3জন। এটা। আচ্ছা আচ্ছা। এই যেগুলা এখানে যে চাষ করে আপনি থাকেন, যত্ন নেন, পশু আছে বিশেষ করে গরু, ছাগল, হাঁস, মুরগি, এগুলা দেখে কেমন লাগে কাজ করে এখানে? না, এখানে কাজ করে আনন্দ লাগে। আনন্দ লাগে বলতে পশু প্রতি একটু আন্তরিকতা আছে, ভালো লাগে। ধন্যবাদ। প্রিয় দর্শক, এখানকার একজন মানুষ, তিনি 3 বছর ধরে এখানে আছেন এবং সেগুলা বলছিলেন এখানে কাজ করার বিষয়ে। তো আপনারাও যারা বিশেষ করে যাদের জায়গা আছে, জায়গাকে অনাবাদি ফেলে না রেখে আপনারা সেগুলোকে আবাদ করুন। এরকম যে উনি বলছেন যে মোটামুটি 2টো ছাগল দিয়ে এখন বর্তমানে 17টা টানা ছাগল হয়েছে। 1-2টো গাভী নিয়ে শুরু করেছেন, এই যে দেখতে পাচ্ছেন ছাগলগুলো উনি এখানে ইয়ে করছেন। এবং নিজস্ব জমিতে আপনার যে খড় তিনি চাষ করেছেন, ঘাস চাষ করেছেন, সেগুলো দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এগুলো তিনি করছেন। তো মোটামুটি মাশাআল্লাহ অনেক সুন্দর। আপনাদেরকে যুক্ত করেছি হাটাজারি পৌর এলাকার, বিশেষ করে আদর্শ গ্রামের আলমপুর এলাকা থেকে, যেখানে আমাদের ইমরান ভাই
তিনি বাড়ি কিন্তু মেহেদি পাড়া, কিন্তু এখানে তিনি জায়গা কিনেছেন এবং প্রবাসে থাকেন। প্রবাসে থেকে উনি ওনার যে শখের বসে খামার করেছেন। সবচেয়ে বড় কথা তিনি যেটা বলেছেন, ওনার একটা মনের প্রশান্তি, পাশাপাশি কয়েকজন মানুষের কর্মসংস্থানও হচ্ছে এখানে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।